নমস্কার, সানভি এলিভেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি বাংলাতে আপনাদের বিজনেস যে টপিকগুলোকে সেগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আমি অনেক সময় দেখেছি যে ইংরেজিতে এবং হিন্দিতে অনেক বিজনেস চ্যানেল আছে যেগুলোতে বিজনেসের বিভিন্ন ব্যাপারগুলোকে বলা হয়, কিন্তু বাংলাতে সেভাবে কিছু নেই। তো এটাই আমার একটা ছোট্ট প্রচেষ্টা, যার মাধ্যমে আমি বাংলাতে আপনাদের বিজনেস যে টপিকগুলো সেটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনুগ্রহ করে কমেন্ট করে সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ফিডব্যাক সবসময় আমি পজিটিভভাবেই নেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা আছে সেটা হলো ভারতের বাংলাদেশ থেকে আমদানি নিষেধাজ্ঞা, যেটার ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমেই আসা যাক, ভারত সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দুদেশের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে এবং সেটা ভবিষ্যতে আরও প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, ভূ রাজনৈতিক, জিওপলিটিক্যাল এবং সামাজিক দিক থেকেও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এর বিভিন্ন দিকগুলো। যেরকম প্রথমে আমরা আসা যাক যে নিষেধাজ্ঞার পটভূমিটা কী। ভারত এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশের অর্থনীতি ভারতের সাথে বাণিজ্যিক ভারত ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের অর্থনীতি ভারতের সাথে বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, বিশেষ করে রেডিমেড গার্মেন্টস, খাদ্যদ্রব্য এবং কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে। অন্যদিকে ভারত ও বাংলাদেশ থেকে সাশ্রয়ী পণ্য আমদানি করে, যা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং জিওপলিটিক্যাল গতিশীলের কারণে এই সম্পর্কে একটা জটিলতা দেখা দিয়েছে। 17ই মে 2025 তারিখে ভারতের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, যেটাকে শর্টে আমরা ডিজিএফটি বলি, একটা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ থেকে নির্দিষ্ট পণ্যের আমদানির ওপর বন্দর সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞাকে অনেকে বাংলাদেশের ভারতীয় সুতা রপ্তানির ওপর স্থল বন্দরের মাধ্যমে আরোপিত পূর্ববর্তী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসাবেও দেখছেন। তো এই নিষেধাজ্ঞাগুলো কি কি? যেরকম নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলো হলো প্রথমত রেডিমেড গার্মেন্টস, যে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এই শিল্প থেকে আসে। আমরা সবাই জানি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর খুবই ভালো এবং সেখান থেকে বিভিন্ন দেশে তারা গার্মেন্টস বিশেষ করে রেডিমেড গার্মেন্টস সাপ্লাই করে। দ্বিতীয় হলো প্রসেস ফুড। আমাদের কলকাতা আগে আমরা দেখতাম প্রাণের বিভিন্ন পটেটো চিপস, বিস্কিট, এগুলো বিভিন্ন জিনিস আসতো। তো এই প্রসেস খাদ্যদ্রব্য যেরকম বেকড স্ন্যাক্স বা মিষ্টি ফিষ্টি, মানে বিভিন্ন রকমের আর কি প্যাকেটজাত দ্রব্য এগুলো আসতো। এবং তুলো সুতো বা মানে টেক্সটাইল জাতীয় জিনিসগুলো, সেগুলো মানে টেক্সটাইল শিল্পের জন্য যে কাঁচামালগুলো লাগে সেগুলো, প্লাস্টিক এবং পিভিসির যে ফিনিশ গুডস আছে সেগুলো, তারপরে পিগমেন্ট, ডাই, তারপরে আপনার গ্র্যানুলা, যেগুলো কাজ মানে প্লাস্টিক শিল্পে লাগে সেগুলোও আসে, কাঠের আসবাবপত্রও আসে। তো এই পণ্যগুলো এখন শুধুমাত্র ভারতের দুটো বন্দর থেকেই, সমুদ্র বন্দর থেকেই আসবে। একটা হলো কলকাতা আর একটা হলো মুম্বাইয়ের নাভাসেভার মাধ্যমে আমদানি করা যাবে। উত্তর পূর্বাঞ্চলের স্থল বন্দরগুলো যেরকম আসামের পেট্রোপল, ত্রিপুরার আগরতলা, তারপরে মেঘালয়ের দাউকি, পশ্চিমবঙ্গের চাংড়াবান্ধা, ফুলবাড়ি দিয়ে আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ $770 মিলিয়ন মূল্যের পণ্যকে প্রভাবিত করবে, যা বাংলাদেশ থেকে আহ, ভারতের মোট আমদানির প্রায় 42%। এবং এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে ইমিডিয়েট বেসিসে। এর কোনো নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা হয়নি যে এটা কবে শেষ হবে। তো এবং ভারতীয় কাস্টমসকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যেন স্থল বন্দরগুলোতে এই পণ্যগুলো কোনোভাবেই না ঢোকে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। তো দেখুন, এই নিষেধাজ্ঞার বিভিন্ন কারণ থাকতে পারে। তো সবার প্রথমেই হলো অর্থনৈতিক কারণ, যেটা বিশেষ করে হতে পারে। তো ভারতের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অনেকের ধারণা। কারণ বাংলাদেশ থেকে সস্তা পণ্যের আমদানি ভারতীয় উৎপাদকদের জন্য প্রতিযোগিতার চাপ সৃষ্টি করেছিল। এবং উদাহরণস্বরূপ বাংলাদেশের গার্মেন্টস শিল্প ভারতের তুলনায় কম খরচে উৎপাদন হয়ে যায়। ওখানে লেবার কস্ট অনেক কম,
বা যে কাঁচামাল সেটা অনেক সস্তাতে পাওয়া যায়, যা ভারতীয় মার্কেটকে অনেক বেশি প্রভাব করেছে এবং ভারতের গার্মেন্ট সেক্টরে একটা এফেক্ট ফেলেছে। তো দ্বিতীয় হলো রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণ। যেরকম 2024 সালের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং দেশে নতুন অন্তর্বর্তীকালীন একটা সরকার আসে, যাদের আবার চীন এবং পাকিস্তানের সাথে খুবই ভালো সম্পর্ক তারা তৈরি করছে। এবং বিশেষ করে পাকিস্তানের সাথে এবং মানে বিশেষ করে পাকিস্তানের সাথে তো করছেই করছে, প্লাস চীন চীন থেকেও এরা অনেক সাপোর্ট নিচ্ছে। তো এটা একটা ভারতের স্ট্র্যাটেজিক্যালি একটা মানে টেনশন বলা যেতে পারে বা উদ্বেগের কারণ বলা যেতে পারে। তো ভারত কি করছে যে এই নিষেধাজ্ঞার মাধ্যমে বাংলাদেশের ওপর একটা ইকোনমিক্যাল চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এই যে আমাদের জিও পলিটিক্যাল যে ব্যাপারটা আছে সেটার মধ্যে একটা প্রভাব ফেলার চেষ্টা করছে। এবং একটা অন্য আরেকটা কারণ হতে পারে যে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপও হতে পারে, যে বাংলাদেশ সম্প্রতি ভারতীয় সুতা রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা ভারতের টেক্সটাইল শিল্পের জন্য ক্ষতিকর। এই পদক্ষেপকে ভারত প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবেও গ্রহণ করেছে বলা যেতে পারে। এবার আসা যাক যে বাংলাদেশের ওপর এর প্রভাব কিভাবে পড়বে। তো ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। 2023-24 অর্থবর্ষে বাংলাদেশ ভারতে $1.8 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে রেডিমেড গার্মেন্টস $700 মিলিয়ন, প্রসেস খাদ্যদ্রব্য $100 মিলিয়ন, তুলো এবং তুলোর যে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো $150 মিলিয়ন। তো যদি এই নিষেধাজ্ঞাটা বেশি দিন চলে, তার ফলে কি হবে, ভারত মানে বাংলাদেশের রপ্তানির যে থেকে যে যাদের আয়টা হয়, মানে এক্সপোর্ট করে যেটা আয়টা হয়, সেখানে একটা ঘাটতি দেখা দেবে। তো গার্মেন্ট শিল্প, যেটা বাংলাদেশের জিডিপির প্রায় 11% এবং রপ্তানি আয় প্লাস 84% সরবরাহ করে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং ভারতের যে স্ট্র্যাটেজিক্যালি একটা যে মুভ নিয়েছে এবং ভারত যদি এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, তো স্ট্র্যাটেজিক্যালি অনেক দেশ ওদের থেকে নাও নিতে পারে বাংলাদেশ থেকে, তার ফলে পরোক্ষভাবে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে। তার সাথে সাথে এই শিল্পে প্রায় 40 লাখ মানুষ আছে, যাদের বেশিরভাগই নারী। নিষেধাজ্ঞার কারণে উৎপাদন কমে গেলে বেকারত্ব বাড়তে পারে, যা সামাজিক পরিস্থিতিকে মানে সামাজিক যে ব্যাপার থাকে সেটাকে একটা খারাপ দিকে নিয়ে যেতে পারে। তো মানুষের মধ্যে বেকারত্ব দেখা দিলে একটা সরকারের উপর চাপ সৃষ্টি হবে। তো মানে বিভিন্ন এটা একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা মানে স্ট্র্যাটেজিক দিক দেখা যেতে পারে, যে এভাবে ভারত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার একটা চেষ্টা করছে। যেহেতু ভারতের উপর বাংলাদেশ অলরেডি একটা চাপ সৃষ্টি করছে অন্য দেশের সাথে বন্ধুত্ব তৈরি করে। তো বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী এই নিষেধাজ্ঞা দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত ব্যাখ্যা দিয়ে ভারতের সাথে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে। তিনি আরও বলেছেন, এটি আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা, আমরা এর সমাধান খুঁজতে বদ্ধপরিকর। এবং এবং এই মানে সমাধান আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। তো আহ, এবার দেখা যেতে পারে যে ভারতের ক্ষেত্রে ভারতের যে বায়াররা আছে বা ভোক্তারা আছে তাদের উপর এই নিষেধাজ্ঞার কি প্রভাব পড়তে পারে। তো দেখুন, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যগুলো সাধারণত স্থানীয় বিকল্পের তুলনায় সস্তা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বাংলাদেশে গার্মেন্টসের গড় মূল্য প্রতি ইউনিট $5, সেখানে ভারতের বিকল্পের মূল্য $7-8। আপনি যদি ম্যাক্সে যান, রিলায়েন্সে যান বা বিভিন্ন জায়গায় যখন আপনি শপিং করতে যাবেন, তো যে জামা কাপড়টা কিনবেন যদি আপনি দেখেন তার মধ্যে যে স্টিকারটা লাগানো থাকে, দেখবেন মেড ইন বাংলাদেশ। আপনি তো বিশেষ করে শীতকালে যখন সোয়েটার টোয়েটার কিনতে যাবেন, তো সেখানে দেখবেন, বিশেষ করে শীতকালে যখন সোয়েটার বা শীতের যে জামা কাপড়গুলো কিনতে যাবেন, দেখবেন মেড ইন বাংলাদেশ লেখা থাকে। ফলে যদি এই বড় বড় রিটেলার গুলো বাংলাদেশ থেকে না আনে, যদি ইন্ডিয়ায় প্রডিউস করে, তাহলে তাদের দাম কিন্তু বেশি হবে। তাহলে এবং প্রসেস খাদ্যদ্রব্য খুব একটা এফেক্ট করবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে একটু প্রভাব পড়তে পারে। এবং দেখা যেতে পারে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেরকম আসাম, ত্রিপুরা, মেঘালয় বাংলাদেশ থেকে আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। স্থল বন্দর বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলে পণ্যের ঘাটতি এবং মূল্যদ্রব্য বৃদ্ধি দেখা যেতে পারে। কারণ অবভিয়াসলি যদি জিনিসটা বাংলাদেশ থেকে না আসে, অন্য জায়গা দিয়ে আসে, তবে সেটা জিনিসটা দাম বাড়বে। তবে আশা করা যায় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা কোনো স্টেপ নেবে এবং প্রাইসটাকে স্টেবিলাইজ করে দেবে। এবং শিল্প প্রভাব কি, ভারতের টেক্সটাইল এবং আসবাবপত্র শিল্প বাংলাদেশ থেকে কাঁচামাল সরবরাহ করে। এই সরবরাহ চেন ব্যাহত হলে উৎপাদন খরচ বেড়ে যাবে, যেটা আমি আগেই বললাম। তো এবং এবার দেখা যাক যে সম্পর্কের ওপর প্রভাব কি।
ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি আমি যখন আলোচনা করছি, আমি আগেই বলেছি, আমি ডিটেলসে আপনাকে বোঝাবো। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন এই সম্পর্কের ভিত্তি। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক পরিবর্তন এই সম্পর্কে ফাটল ধরিয়েছে, বিশেষ করে যখন শেখ হাসিনা সরকারটা পড়ে যায় এবং মোহাম্মদ ইউনূসের যে সরকারটা সেটা আসে। বর্তমান পরিস্থিতি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসছে, যারা ভারতের সাথে কম বন্ধুত্বপূর্ণ, যেটা আমি আগেই বলেছি। চীনের সাথে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বরাবর সম্পর্কটা বাড়িয়ে চলেছে, এবং এই নিষেধাজ্ঞা অনেককে ভারতের কঠোর অবস্থানের একটা স্টেপ হিসেবে দেখতে পারে, যে তুমি যদি আমার উপর চাপ সৃষ্টি করো, আমিও তোমার উপর চাপ সৃষ্টি করবো, ভাইসা ভার্সা, টিট ফর ট্যাট। দ্য ডিপ্লোম্যাটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবে আমার মনে হয় না এটা হবে, কারণ এবং ভারত বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী দেশ, এবং আশা করবে যে ভারত এবং বাংলাদেশ ডিপ্লোম্যাটিক স্তরে কথা বলে তো এই ব্যাপারটাকে স্টেবিলাইজ করবে। কারণ বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে বা চীনের সাথে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে অসুবিধাজনক হতে পারে, এবং সেটা ভারত বাংলাদেশকে বোঝাবে। ভবিষ্যতে কি হতে পারে? বাণিজ্য বিরোধী, বাংলাদেশ যদি প্রতীক হিসেবে ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে, তবে মনে হয় না এটা হবে। তো জিও পলিটিক্যাল কি হতে পারে? বাংলাদেশের চীনের সাথে গভীর সম্পর্ক হলে ভারতীয় বঙ্গোপসাগর অঞ্চলে তার প্রভাব হারাতে পারে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ORF একটি প্রতিবেদনে বলেছে যে ভারতের জন্য বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়ানো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান পরিস্থিতি এটাকে জটিল করে তুলছে। বাংলাদেশে কর্মসংস্থান হ্রাস পেলে অভিবাসন বাড়তে পারে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চল চাপ সৃষ্টি করবে। সমাধানের সম্ভাব্য কি? যে কূটনৈতিক আলোচনা এবং সংকটের সমাধান করতে হবে, উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি পূর্ণ বিবেচনা করতে হবে এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সমঝোতা সম্ভব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ভারত বন্দর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে এবং দেশের সুতা রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। তো সবশেষে এটাই বলা যায় যে ভারতের বাংলাদেশ থেকে আমদানি নিষেধাজ্ঞা একটা জটিল এবং বহুমাত্রিক ইস্যু। এটি বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত তো করবেই, ভারতের ভোক্তাদের জন্য দাম বাড়াবে এবং দুই দেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করবে। তো দেশ মিলে এটা যদি কথা বলে তাড়াতাড়ি মিটিয়ে নেয়, তবে এটা খুবই ভালো। এবার আসা যাক যে ইন্ডিয়া ইজ রেডি টু কাট 100% ট্যারিফ, এটা ট্রাম্প বলেছে রিসেন্টলি। তো ভারতে 100% ট্যারিফ কাট করার প্রস্তুতি, এবং ট্রাম্প যেটা বলেছে এটা কতটা সত্যি কতটা মিথ্যে, এর প্রভাব কি, মানে এগুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা যেটা নিয়ে বলবো সেটা হলো যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিন ধরে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বড় দাবি করেছে যে ভারত আমেরিকান পণ্যের উপর 100% ট্যারিফ কাট করতে প্রস্তুত। এই দাবি বিশ্বব্যাপী আলোচনা জন্ম দিয়েছে। এই ভিডিওতে আমরা এর সত্যতা যাচাই করব এবং ট্যারিফ কাটের সম্ভাব্য যে বিশ্লেষণ সেটা আমরা করব, এবং ট্রাম্পের যে এটা দাবি সেটা সত্যি না মিথ্যে, না উনি অনেক সময় অনেক কিছু বলে দেন, তো সেটা কতটা কি সেটা আমরা আলোচনা করব। তো নর্মালি ট্রাম্প যেটা বলেছে যে ভারত আমেরিকান পণ্যের উপর 100% ট্যারিফ কাটতে প্রস্তুত, তা শুনতে বড় হলেও এর পিছনে সত্য কতটা, চলুন সেটা একবার আমরা দেখে নিই। তো ট্রাম্পের মতে ভারত তাদের উচ্চ ট্যারিফ নীতি থেকে সরে এসে আমেরিকান পণ্যের জন্য বাজার সম্পূর্ণ উন্মুক্ত করতে চাইছে। ভারতের কিছু পণ্যের উপর ট্যারিফ সত্যি উচ্চ, যেরকম গাড়ি, প্রযুক্তি পণ্য এবং কৃষি পণ্যের ক্ষেত্রে, কিন্তু 100% ট্যারিফ কাট মানে সমস্ত শুল্ক বিলোপ করা, যা একটা বড় পদক্ষেপ। মনে হয় না এটা হবে। এবং আমরা যদি উপলব্ধ তথ্য অনুযায়ী, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা অনুযায়ী যদি আমরা দেখি, তো ভারত নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ট্যারিফ কমানোর প্রস্তাব দিয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ইউরোপীয় গাড়ির ওপর ট্যারিফ 100% থেকে কমিয়ে 10% নামানোর বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমেরিকান ক্ষেত্রে এমন কোনো বড় ঘোষণা নেই। ভারত আমেরিকান ফার্মাসিউটিক্যালস, স্টিল এবং অটো পার্টসের মতো নির্দিষ্ট খাতে ট্যারিফ শূন্য করার প্রস্তাব দিয়েছে, তবে সব পণ্যের ওপর 100% ট্যারিফ কাটের কথা ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় থেকে কখনো বলা হয়নি। এবং এটা বিশেষজ্ঞদের মতে এটা যে মানে অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের এই দাবি সম্ভাব্য একটা কৌশল। এটা হয়তো ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য, অথবা আমেরিকান জনগণের কাছে একটা কূটনৈতিক জয় দেখানোর উদ্দেশ্য কিংবা চেষ্টা। ভারতের বর্তমান নীতি হলো জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি বাণিজ্য উদারীকরণের ভারসাম্য বজায় রাখা, তাই ট্যারিফ সম্পূর্ণ বিলোপ করা এখনো সম্ভব নয়। তো এটা বলা যেতে পারে যে
ট্রাম্পের যে এই দাবি এটা অতিরঞ্জিত, ঠিক আছে? তো ভারত ট্যারিফ কমাতে ইচ্ছুক, কিন্তু 100% ট্যারিফ করার মতো বড় পদক্ষেপ এখনো মানে নেই আর কি। এবং যদি ভারত সত্যি আমেরিকান পণ্যের ওপর ট্যারিফ কমায় বা পুরোপুরি তুলে দেয়, তবে এর প্রভাব দু দেশের অর্থনীতি, সমাজ এবং কূটনীতিতে গভীরভাবে প্রভাব ফেলবে। আসুন একটু বিস্তারভাবে এটা আমরা দেখে নিই। ভারতের জন্য ইতিবাচক দিকগুলো কি কি? যেরকম ভোক্তাদের সুবিধা, যারা জিনিসপত্র কিনবে তাদের জন্য কি? আমেরিকান পণ্য সস্তা হলে ভারতীয় উপভোক্তারা প্রযুক্তি, যেরকম আইফোন হবে বা যে প্রোডাক্টগুলো আমরা আমেরিকা থেকে কিনি সেগুলো, গাড়ি বা কৃষি পণ্য যেমন বাদাম, ফল বা আমেরিকান যে গাড়ি, ঠিক আছে? বিশিষ্ট মানে ওগুলো কম দামে পাওয়া যাবে এবং অনেক বেশি বিভিন্ন ভ্যারাইটিতে পাওয়া যাবে। এবং আমেরিকান কোম্পানিগুলি ভারতে আরো বিনিয়োগ করতে পারবে, এবং যার ফলে আমাদের অনেক ক্ষেত্রে অনেক ইনফ্রাস্ট্রাকচার বা ইনফরমেশন টেকনোলজি বা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। এবং বৈদেশিক বাণিজ্য পেলে ভারতের জিডিপি আরো বাড়বে। এবং নেগেটিভ দিক কি? নর্মালি স্থানীয় যে কৃষক, দেশীয় যে দেশের শিল্পের প্রতি যে ক্ষতিটা হবে সেটা হলো স্থানীয় কৃষক, ক্ষুদ্র শিল্প এবং উৎপাদকরা আমেরিকান পণ্যের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমেরিকার অ্যাপেল, দুগ্ধজাত পণ্য ভারতীয় বাজারে ঢুকলে স্থানীয় কৃষকদের ক্ষতি হতে পারে। এবং যদি আমেরিকান যে গাড়িগুলো যেগুলো যদি ইন্ডিয়াতে ঢোকে, অনেক ক্ষেত্রে কি হবে, তাদের ফিচার রিচ হতে পারে বা আরো বেটার ফিচার বা অ্যাডভান্স ফিচার নিয়ে আসতে পারে। ফলে ভারতীয় গাড়ি ক্ষেত্রে অনেক বেশি, গাড়ি শিল্প ক্ষেত্রে অনেক বেশি সমস্যা দেখা দিতে পারে। তো নর্মালি ট্যারিফ থেকে যে সরকারি যে আয় হয় সেটা কমে গেলে সরকার যে বিভিন্ন ক্ষেত্রে যেরকম শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে যে খরচা করে সেটাকে ভারতকে কমাতে হবে। তারপরে ভারত আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরতা ভারতের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে। তো আমেরিকার জন্য ইতিবাচক দিক, আমেরিকার জন্য পজিটিভ দিক কি? বাজার সম্প্রসারণ, যেরকম ভারতের 140 কোটির বেশি জনসংখ্যার বাজার আমেরিকান কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত হয়ে যাবে। কৃষি, প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যালস রপ্তানি বাড়তে পারে। তারপরে চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশের বিপরীতে এশিয়ায় আমেরিকার প্রভাব বাড়বে। কারণ ভারতে একটা শক্তিশালী দেশ হিসাবে নিজেকে গড়ে তুলছে এবং সুপার পাওয়ার হিসাবে নিজেকে এস্টাবলিশ করছে। ফলে ভারতীয় বাজারে যদি আমেরিকা আসতে পারে, তবে আমেরিকার মানে প্রভাবটা মানে এই এশিয়ান কান্ট্রির ওপরে আরো বেশি পড়বে। কর্মসংস্থান, মানে রপ্তানি বৃদ্ধি পেলে আমেরিকান শ্রমিকদের জন্য নতুন চাকরির সুযোগ হবে, ওখানে এমপ্লয়মেন্ট বাড়বে। আর নেগেটিভ সাইড কি হতে পারে? যে পারস্পরিক চাপ, ভারত যদি ট্যারিফ কাটে তবে আমেরিকাকেও ভারতের পণ্যের উপর ট্যারিফ কমাতে হবে, ভাইসা ভার্সা। এতে আমেরিকান স্থানীয় শিল্প যেরকম টেক্সটাইল, স্টিল ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরে ভারতের বর্ধিত চাহিদা মেটাতে আমেরিকার উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, যা সময় এবং বিনিয়োগের দাবি রাখে, ঠিক আছে? তার আমেরিকান যে সুরক্ষাবাদী গোষ্ঠী এই ধরনের চুক্তির বিরোধিতা করতে পারে। ওখানে লোকেরা বলতে পারে যে না, এরকম চুক্তি হলে আমাদের অসুবিধা হবে, এরকম আর কি। এবং দেখা যেতে পারে যে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে। পজিটিভ দিক কি? যে ট্যারিফ কাট দু দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমাতে পারে এবং এটি একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে। আর নেতিবাচক দিকগুলো কি কি? যে ভারতের জনগণ এটিকে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার হিসেবে দেখতে পারে, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমেরিকার জন্য এটি ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির একটা জয় হিসেবে প্রচারিত হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এর সাফল্য পরস্পরের সুবিধার উপর নির্ভর করবে। মে 2025 পর্যন্ত ভারত এবং আমেরিকা একটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ে আলোচনা করছে। এর কিছু কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তার প্রথম দিক হলো যে একটা এম করছে যে 2030 সালের মধ্যে যে দু দেশের মধ্যে বাণিজ্য $500 বিলিয়ন উন্নত করা হবে, এবং বর্তমানে এটা এখন $129 বিলিয়ন। তো ভারতের প্রস্তাব কি আছে? ভারত বলছে যে ফার্মাসিউটিক্যাল, স্টিল এবং অটো পার্টসের মতো আমেরিকান পণ্যের ওপর শূন্য ট্যারিফ, বাজার অ্যাক্সেস বাড়ানোর জন্য নির্দিষ্ট খাতে খরচ করবে। আমেরিকার প্রতিক্রিয়া, ভারতের পণ্যের ওপর 10% বেসলাইন ট্যারিফ আরোপ করা, চুক্তি না হলে ট্যারিফ বাড়ানোরও হুমকি দেওয়া হয়েছে। আমেরিকান কোম্পানিগুলোর জন্য ভারতের বাজারে বেশি প্রবেশ অধিকারী দিতে হবে, মানে বেশি করে যাতে আমেরিকান কোম্পানিগুলো ইন্ডিয়াতে আসতে পারে। আলোচনার অগ্রগতি কি? তো বর্তমান পরিস্থিতি কি? দুই দেশই আশাবাদী, কিন্তু চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। ভারত তার কৃষি এবং ক্ষুদ্র শিল্পকে রক্ষা করতে চায়, আর আমেরিকা বড় বাজারে প্রবেশ করার সুযোগ খুঁজছে। তো আশা করা যায় দু দেশই নিজেদের মধ্যে আলোচনা করে এটাকে একটা আহ, মানে ভালো দিক এটা বের করবে এবং চুক্তিটা খুব তাড়াতাড়ি এরা আহ, করে নেবে। কনক্লুশন কি দিতে পারি? যে ট্রাম্পের দাবি যে ভারত 100% ট্যারিফ কাটতে প্রস্তুত, তা বাস্তবে চেয়ে অতিরঞ্জিত। ভারত এবং আমেরিকা বাণিজ্য সম্পর্ক উন্নত করতে চাইছে, কিন্তু সম্পূর্ণ ট্যারিফ বিরোধ এখনো সম্ভব নয়।
ট্যারিফ কাটলে দুদেশই লাভবান হতে পারে, তবে এর সাথে ঝুঁকিও রয়েছে। মে 25 পর্যন্ত আলোচনা চলছে এবং ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক সুবিধার ওপর। অবভিয়াসলি যে দুটো দেশ যদি উইন উইন সিচুয়েশন হবে তবেই এই চুক্তিটা হবে। তো এবার দেখা যেতে পারে যে উইন উইন সিচুয়েশনটা কখন আসে এবং দু দেশের মধ্যে কখন এই চুক্তিটা সাইন হয়। এবার আসা যাক যে এই যে গরম, ঠিক আছে, এই গরমের ফলে কি হয় যে নর্মালি যে মানুষের যে শুধু গরম লাগছে সেটা তো না। তো গরমের ফলে কি হয়, আমাদের কাজ করতে অসুবিধা হয়, তারপরে শিল্পক্ষেত্রে যে প্রোডাকশন সেটা কমে যায়, আরো বিভিন্ন জিনিসের অসুবিধা হয়। তো সেটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করব। তো গ্রীষ্মকালে, যেটাকে আমরা গরমকাল বলি, এই গ্রীষ্মের তাপ কিভাবে উৎপাদনশীলতা হ্রাস করে এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাবটা কি? তো প্রথমে ভারতের গ্রীষ্মকাল, বিশেষ করে এপ্রিল থেকে জুন পর্যন্ত তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়। এই প্রচণ্ড গরম মানুষ, যন্ত্রপাতি, শিল্প প্রক্রিয়া, উৎপাদনশীলতার ওপর গভীর প্রভাব ফেলে। ফলে ভারতীয় অর্থনীতি এবং ব্যবসায়িক খাতে বড় ধরনের ক্ষতি হয়, বিশেষ করে যেগুলো শ্রম নিবিড়, তাপ সংবেদনশীল শিল্পগুলো সেগুলোতে। ঠিক আছে? শুধু এটা ভাবলে হবে না, এটা শুধু স্টিল থেকে নিয়ে সফটওয়্যার অবধি প্রত্যেকটা ক্ষেত্রে। এরকম স্টিলের ক্ষেত্রে লোকে বেশি গরমে কাজ করতে পারবে না। আর সফটওয়্যারের ক্ষেত্রেও সিস্টেম তাড়াতাড়ি গরম হয়ে যাবে। যদিও অনেক সময় বলে যে সার্ভারের খুব এসি সারাক্ষণ চালিয়ে রাখছে। তো অবভিয়াসলি যদি গরম পড়ে তাহলে সারাক্ষণ এসি চালিয়ে রাখতেই হবে, বা এয়ার কন্ডিশনিং সিস্টেমকে অ্যাক্টিভেট করতেই হবে সার্ভারটাকে ঠান্ডা রাখার জন্য, বা কুলিং সিস্টেমটাকে মানে চালু রাখতে হবে। ফলে কি হবে, খরচা বাড়বে, মানুষের প্রফিটের ওপর চাপ পড়বে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস হতে পারে। তো সেটা নিয়ে আমরা এটাকে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করিনি মানুষের উৎপাদনশীলতা। গ্রীষ্মের তাপ শ্রমিকদের শারীরিক এবং মানসিক সক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। এটি বিশেষ করে কৃষি, নির্মাণ এবং উৎপাদনের মতো বড় নিবিড় শিল্পে বেশি দেখা যায়। প্রভাবগুলো কি? যেরকম ধরুন, যে শারীরিক ক্লান্তি, বেশিক্ষণ গরমে কাজ করলে শ্রমিকদের ডিহাইড্রেশন হয়, ক্লান্তি, তারপরে হিট থেকে প্রবলেম হয়, মানে খুব বেশি ক্ষেত্রে হলে হিট স্ট্রোকেরও ঝুঁকি থাকে, যা মারাত্মক হতে পারে, মানুষ মারাও যেতে পারে। তারপরে মানসিক অবনতি, গরমে মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায়। এটি ভুল এবং দুর্ঘটনা বাড়ায়, যা নির্ভর কাজে বড় সমস্যা হয়। কাজের সময় কমে যায়। নরমালি কি হয় যে যদি শ্রমিকদের যদি বারবার বিশ্রাম নিতে হয় বা মেশিনপত্র যদি বারবার বন্ধ করতে হয়, তাহলে কি হয় যে কাজের সময়টা কমে যাবে। এবং অনেক সময় কি হয়, কিছু ক্ষেত্রে যে প্রোডাকশন সেটা দিনের বেলা থেকে রাতের বেলা শিফট করতে হয়। তো অনেক সময় কি হয় যে অনেক ওভারটাইমও করাতে হয়। তো কোম্পানির উপরেও একটা চাপ পড়ে আরকি, সেটাই। নাম্বার 2, তো আমরা এক্সাম্পল স্বরূপ দেখতে পারি যে গবেষণায় দেখা গেছে যে গ্রীষ্মের আ বেশি সময় শ্রমিকদের উৎপাদনশীলতা প্রায় 20% অব্দি কমে যায়। মানে চরম গরমে যন্ত্রপাতি, সরঞ্জামের কার্যক্ষমতাও কমে যায়। এর প্রভাবগুলো হলো ওভারহিটিং, যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে যেতে পারে, বা দক্ষতা হারাতে পারে, বা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। এটা টেক্সটাইল, স্টিল, অটোমোবাইল শিল্পে বেশি দেখা যায়। এবং ধরুন আমি যেটা আগে বলেছি, আইটি সেক্টরে বা যেকোনো সেক্টরে যে জিনিসপত্রগুলোকে কুলিং করার জন্য আ কুলিং বেশি করে করতে হবে। ফলে কি বিদ্যুতের বিল বাড়বে, এবং গরমে যন্ত্রপাতি খারাপ হলে বা এটা যদি আমাদের রিপেয়ার বারবার করতে হয়, তাহলে আমাদের রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যাবে। এবং আরো অনেক কিছু সমস্যা হতে পারে। যেরকম রাসায়নিক পরিবর্তন, ফার্মাসিউটিক্যাল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে গরমে পণ্য নষ্ট হতে পারে। গুণমানের সমস্যা, নরমালি কি হয় যদি টেম্পারেচার ওঠানামা করে, তাহলে গুণমান কমে যায়, উৎপাদনের ক্ষতি হতে পারে। তারপরে সাপ্লাই চেইন বা পচনশীল পণ্য, যেমন মানে কৃষি পণ্য এবং দুগ্ধজাত দ্রব্য, এগুলো পরিবহন এবং সংরক্ষণের সময় আ নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? এবং ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে পারে? যে গ্রীষ্মের তাপের কারণে উৎপাদনশীলতা হ্রাস ভারতের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলে। এর কিছু দিক হলো জিডিপি হ্রাস, মানে কৃষি ভারতের জিডিপির 15%। জিডিপি হ্রাস, বেশি উৎপাদন না হলে বা সার্ভিস যদি না হয় বেশি, জিডিপি হ্রাস হয়ে যাবে। তো যেরকম ধরুন আপনি ফার্মিং হোক, কনস্ট্রাকশন হোক, বা উৎপাদন হোক, এইগুলো যে বিভিন্ন রকম আছে, এর উৎপাদন কমে গেলে অবভিয়াসলি জিডিপির ওপর প্রভাব পড়বে। তাহলে ছোট ব্যবসাগুলো কি হয়, যেগুলো আ ছোটখাটো ব্যবসা, তারা বেশি এয়ার কন্ডিশনিং বা কুলিং সিস্টেমে খরচ করতে পারে না। ফলে তাদেরও অসুবিধা হতে পারে। গরমে যে পর্যটন শিল্প, তার উপরেও প্রভাব পড়তে পারে। তারা মানে বিশেষ করে ধরুন রাজস্থান, গুজরাট, এগুলোর ক্ষেত্রে কি হয়, বেশি সংখ্যায় লোক যেতে পারে না। ফলে বা যায় না। ফলে কি হয়, তাদেরও একটা রুজি-রুটির উপরে চাপ পড়ে। এবং শ্রমিক যারা গরমে বেশি কাজ করতে পারে না,
বা ফলে প্রোডাকশনও কমে যায়। তো এগুলোর ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি সমস্যা দেখা দেয়। তো এবার নতুন একটা টপিকে আসা যাক। যেখানে বলেছে এয়ারটেল ফলোস ভোডাফোন আইডিয়া টু সুপ্রিম কোর্ট, 6 ইকুইটেবল এজিআর ডিউস ওয়েভার। তো এখানে আমরা এবার আলোচনা করব যে এই জিনিসটা কি। তো সবাইকে স্বাগতম আমাদের আজকের এই পডকাস্টে। আজ আমরা ভারতের টেলিকম জগতের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এজিআর নিয়ে। ভারতের দুটো বড় টেলিকম কোম্পানি এয়ারটেল এবং ভি, যেটা বললাম ভোডাফোন আইডিয়ার সংক্ষিপ্ত নাম, সম্প্রতি সুপ্রিম কোর্টে গিয়েছে একটা বড় অনুরোধ নিয়ে। তারা তাদের এজিআর দেনার কিছু অংশ, বিশেষ করে মূল পরিমাণের ওপর যোগ হওয়া বিশাল সুদ এবং জরিমানা মুকুব করতে চায়। এটা শুধু একটা কর্পোরেট অর্থনীতির গল্প না, এটি আপনার এবং আমার মতো লক্ষ লক্ষ গ্রাহকের পাশাপাশি ভারতের টেলিকম শিল্পের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে। তো প্রথমে আমরা জেনে নিই যে এই এজিআরটা কি। তো এই পুরো পডকাস্টে আমরা সবকিছু বিস্তারিত বুঝবো। এজিআর কি, কেন এয়ারটেল এবং ভি এই সেক্টরে এই ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিতভাবে বুঝবো। এজিআর কি, কেন এয়ারটেল এবং ভি এই সমস্যায় জড়িয়েছে, তারা কি চাইছে এবং এটি আমাদের গ্রাহক হিসাবে এবং টেলিকম সেক্টরের জন্য কি অর্থ বহন করে। তো এবার শুরু করা যাক। এজিআর কি? এজিআর বা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ আসলে কি? যদি এই শব্দটা আগে না শুনে থাকেন তবে চিন্তার কিছু নেই। এটা একটা প্রযুক্তিগত শব্দ, কিন্তু আমি সহজভাবে ব্যাখ্যা করব। এজিআর হলো ভারতের টেলিকম কোম্পানির এজিআর হলো ভারতের টেলিকম কোম্পানিগুলো সরকারকে যে ফি দেয়, এটিকে এক ধরনের রয়্যালটি বা কর হিসাবে ভাবুন, যা দেশের বেতার তরঙ্গ বা স্পেকট্রাম, যে অদৃশ্য মহাসড়ক দিয়ে আপনার কল, টেক্সট বা ডেটা যায় ব্যবহারের জন্য, তারা এটা গভর্নমেন্টকে দিয়ে থাকে। এটা কিভাবে কাজ করে? সরকার টেলিকম কোম্পানির মোট আয়ের একটা শতাংশ নেয়, যাকে এজিআর বলে। এই শতাংশ সাধারণত 3 থেকে 8% অবধি হয়, যে স্পেকট্রাম ব্যবহার এবং লাইসেন্স ফি এর জন্য। কিন্তু এখানে জটিলতা শুরু হয়। এই আয় শুধু আপনার ফোনের বিলের মূল টেলিকম পরিষেবার জন্য নয়, এতে হয় নন টেলিকম জিনিসের আয়ের অন্তর্ভুক্ত। যেরকম বিভিন্ন আগে আমরা দেখতাম ভ্যালু অ্যাডেড সার্ভিস, যেরকম কলার টিউন দিত, জোকস, মানে মানে বিভিন্ন রকমের যে সার্ভিস প্রোভাইড করতো, সেগুলোর জন্য ব্যাংকে জমা থাকা টাকার সুদ অথবা পুরনো সরঞ্জাম বিক্রির টাকা। টেলিকম বিভাগ বা ডিওটি, ডিপার্টমেন্ট অফ টেলিকম বলে এইসব এজিআর এর আওতায় পড়ে। তো এটা কেন গুরুত্বপূর্ণ? টেলিকম কোম্পানিগুলো বছরের পর বছর ধরে তর্ক করে আসছে যে এজিআর শুধু টেলিকম পরিষেবা থেকে আয়, যেটা ডেটা প্ল্যান, কল চার্জ এবং এইসবই গণ্য করা উচিত। কিন্তু তারা বলে এয়ারটেল যদি একটা অফিস ভাড়া নেয়, তা গণ্য করা অন্যায়। এই মতবিরোধ একটা আইনি লড়াই শুরু করেছে, যা 1 দশকের বেশি সময় ধরে চলেছে, এবং এটি আমরা আজ এখানে আলোচনা করছি। এবার ধরুন একটা বাস্তব আলোচনা। কল্পনা করুন আপনি একটা কফির দোকান চালান। আপনি কফি বিক্রির ওপরে গভর্নমেন্টকে ট্যাক্স দেন। কিন্তু সরকার বলল, "আরে ভাই, তুমি আমার তুমি পুরনো কফি মেশিন বিক্রি করে যে টাকাটা পেয়েছো, তাতেও তুমি আমাকে ট্যাক্স দাও।" টেলিকম কোম্পানিগুলো বিশেষ করে এর বিরুদ্ধেই লড়ছে। 2020 সালে সুপ্রিম কোর্ট এই বিতর্কের সমাধান বের করেছে, এবং টেলিকম কোম্পানিগুলোর পক্ষে নয়, তারা এটা গভর্নমেন্টের পক্ষে দিয়েছে। এটা আমি আরো ডিটেলসে বলবো, তবে এটা জেনে রাখুন যে এজিআর হলো একটা বিশাল অঙ্কের টাকা, যা এই এগুলো দেনা, এবং এই টাকাটা কোম্পানিকে গভর্নমেন্টকে পে করতে হবে। এবং চলে আসে যে সুপ্রিম কোর্টের রায়। এবার 2020 সালে চলে যাই, যখন সুপ্রিম কোর্ট ভারতীয় টেলিকম শিল্পের ওপর একটা বোমা ফেলে। বছর পর বছর ধরে চলা তর্ক বিতর্কের পর কোর্ট রায় দেয় যে টেলিকম কোম্পানিগুলোকে তাদের সমস্ত এজিআর দেনা শোধ করতে হবে, মোট 1.83 লক্ষ কোটি টাকা, প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার। এবং এটি শুধু মূল দেনা নয়, এর মধ্যে সুদ, জরিমানা, এমনকি জরিমানার ওপরেও সুদ ছিল। এবং এবার দেখা যাক যে এই জিনিসগুলো কি কি। এয়ারটেলের জন্য মূল দেনা, যা মূলত দিতে হবে 9,235 কোটি টাকা, কিন্তু সুদ এবং জরিমানা যোগ হওয়ার পর তাদের মোট বিল গিয়ে দাঁড়িয়েছে 43,980 কোটি টাকা। এবং ভিএর জন্য পরিস্থিতি তো আরো খারাপ। তাদের মূল দেনা হলো 12,797 কোটি টাকা, কিন্তু এখন সুদে আসলে যেটা গিয়ে দাঁড়িয়েছে 83,400 কোটি টাকা। আমরা কিছুদিন আগে নিউজ পেপারেই দেখেছি যে একটা সার্টেন পার্সেন্টেজ, মানে এই ডিউয়ের টাকাটা ভিআই দিতে না পারে। ভিআই গভর্নমেন্টকে প্রপোজ করেছিল যে তাদের একটা কোম্পানির অংশীদারিত্ব যাতে গভর্নমেন্ট নিয়ে নেয়, এবং এই ভিএর টাকাটাকে, এই যে টাকাটা টোটাল, এই টাকাটাকে তারা একটা অংশীদারিত্বে কনভার্ট করে দিয়েছে গভর্নমেন্টের। ফলে গভর্নমেন্টের যে স্টেক হোল্ডিং, সেটা ভিএর মধ্যে অনেকটা বেড়ে গেছে।
এবার কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট কোনো ছাড় দেয়নি। তারা বলছে পুরো টাকা দিতে হবে, কোনো ব্যতিক্রম নেই। 10 বছর সময় পাবে, কিন্তু 2021 সালের মার্চের মধ্যে 10% আগে দিতে হবে। কোনো পুনঃগণনা বা আলোচনা নয়। ডটের সংখ্যাই চূড়ান্ত। ডট যেটা ক্যালকুলেট করেছে সেটাই তোমাকে দিতে হবে। এই রায় একটা সুনামির মতো শিল্পের ওপর আঘাত ফেলেছে। টেলিকম কোম্পানিগুলো ইতিমধ্যেই কম মুনাফা, তীব্র প্রতিযোগিতা, এর জন্য জিওকে ধন্যবাদ দিতে হয়, এবং 4G এবং 5G নেটওয়ার্ক চালু করার খরচ নিয়ে সংগ্রাম চলছে। হঠাৎ করে তাদের মাথার উপরে যে এই বিশাল বোঝাটা পড়েছে, তার ফলে কি হয়েছে, তাদের উপর চাপটা আরো বেড়ে গেছে। এবং এবার বোঝা যাক যে ভি আর এয়ারটেল কি আবেদন করেছে। তাহলে কেন এয়ারটেল এবং ভি 2025 সালে আবার সুপ্রিম কোর্টে ফিরে গেছে? তারা পুরো ঋণ মুছে ফেলতে চাইছে না, তারা মূল পরিমাণ পরিশোধ করতে রাজি। তারা চায় যে তা হলো সুদ, জরিমানা, এবং জরিমানার ওপর যে সুদটা, সেটাকে যাতে গভর্নমেন্ট মুকুব করুক। ঠিক আছে? তো এবং দেখা যাক কি এয়ারটেল তাদের অতিরিক্ত চার্জ, যেরকম সুদ ও জরিমানা বাবদ, যে 34,735 কোটি টাকারও বেশি, এটি তাদের মূল দেনার প্রায় 4 গুণ। তো এটাকে তারা বলছে যে এটা আমরা দিতে সক্ষম নই, আপনি এটাকে মুকুব করুন। এবং ভি এর অবস্থা আরো খারাপ। তারা কি বলছে? তারা বলছে যে আমার উপরে যে 35,000 কোটি টাকার বেশি যে অতিরিক্ত চার্জ আছে, সেটা আপনি মুকুব করুন, না হলে আমরা ইনসলভেন্সিতে চলে যাব, আমাদের পক্ষে ব্যবসা চালানো আর সম্ভব নয়। এবং এরা কি যুক্তি দিচ্ছে? এরা যুক্তি দিচ্ছে যে অসামঞ্জস্যপূর্ণ জরিমানা। তারা মূল দেনা দিতে অস্বীকার করছে না, কিন্তু বলছে যে সুদ এবং জরিমানা অতিরিক্ত। উদাহরণস্বরূপ, এই দেনার ওপর সুদের হার বছরে 8 থেকে 10% ছিল, যা দশকের পর দশক ধরে জমা পড়েছে। ঠিক আছে? এবং শিল্পের টিকে থাকা। স্পষ্টভাবে জানিয়েছে তারা ভেঙে পড়লে 200 মিলিয়ন গ্রাহক পরিষেবা হারাতে পারে, এবং ভারতের টেলিকম বাজারে শুধু 2টি প্লেয়ার থাকবে, একটা হলো এয়ারটেল, একটা হলো জিও। এবং এটা যে ডুওপলি মার্কেট তৈরি হবে, ফলে গ্রাহকদের জন্য এটা ক্ষতিকর। আমি আগেই বলেছি যে সরকার আগেও হস্তক্ষেপ করেছে, যেমন 2022 সালে ভি এর কিছু দেনাকে ইকুইটিতে রূপান্তর করে কোম্পানিটাকে টিকিয়ে রেখেছে। এয়ারটেল এবং ভি এখন সেরকম একই রকম টার্মস চাইছে, এবং এয়ারটেল আবেদনে বলা হয়েছে যে যদি মকুব দেওয়া হয়, তবে তা সব টেলিকম অপারেটরের জন্য সমানভাবে দেওয়া প্রযোজ্য, শুধু তাদের জন্য নয়, যাতে বাজারে যারা আছে, যেরকম এয়ারটেল এবং ভি, দুটোকে যাতে দেওয়া হোক। ঠিক আছে? এবার কল্পনা করুন, আপনি এক বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছেন, কিন্তু দেরি করে ফেরানোর জন্য তারা আপনাদের থেকে 400 টাকা সুদ এবং ফি চায়। এয়ারটেল এবং ভি এটাই অ্যাকচুয়ালি এয়ারটেল এবং ভি এটাই করছে। তারা বলছে আমি 100 টাকা তোমাকে দিয়ে দেবো, কিন্তু বাকি টাকাটা তোমাকে একটু কমাতে হবে, বা আমি দিতে পারছি না। ঠিক আছে? এবং বলা যাক এবং এবার আলোচনা করা যাক যে যদি এটা না হয়, তাহলে গ্রাহকদের জন্য কি অসুবিধা হতে পারে। যদি সুপ্রিম কোর্ট এই মকুব হ্যাঁ বলে, তাহলে কিছু বাস্তব সুবিধা হতে পারে, যদিও সেগুলো নিশ্চিত নয়। যেরকম, আহ, যদি এয়ারটেল বা ভি কোটি কোটি টাকা বাঁচায়, তবে তারা সেই টাকা তাদের নেটওয়ার্কে বিনিয়োগ করবে। এর অর্থ হতে পারে যে গ্রাহকদের কথা বলার সময় কল ড্রপ কমবে, ডেটা চার্জ আরো কম হতে পারে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় যে এখনো সার্ভিস পৌঁছায়নি বা কভারেজ অনেক লো, সেখানে আমরা অনেক সুবিধা পাবো, বা শক্তিশালী সিগন্যাল পাবে। তারপরে ডেটার স্পিডও বাড়বে, ফলে ইনফ্রাস্ট্রাকচার বাড়লে অবভিয়াসলি এর ডেটা কোয়ালিটিও বাড়বে। এবং হয়তো বাজারে টিকে থাকার জন্য এয়ারটেল এবং ভোডাফোন দুজনেই তাদের ট্যারিফ আরো কিছুটা কমিয়ে নেবে। ট্যারিফটা এখন ওদের উপরে একটা লোড আছে বলে টাকাটা পে করার, তারা ট্যারিফটা বাড়িয়ে সে টাকাটা জোগাড় করার চেষ্টা করছে। যদি টাকাটা ওদেরকে না দিতে হয়, তাহলে তারা ট্যারিফও কমাতে পারে। এবং দুটো কোম্পানি কিছু এবং যে 5G রোল আউট, ভোডাফোনের অনেক জায়গায় 5G রোল আউট এখনো সম্ভব হয়নি, এয়ারটেলের কিছু জায়গায় হয়তো বাকি আছে। যদি এটা আহ, করটা মুকুব হয়, তাহলে তারা আরো বেটার সার্ভিস প্রোভাইড করতে পারে, আরো ভালোভাবে অপটিক্যাল ফাইবার হোক কিংবা 5G রোল আউট হোক, সেটা আরো ভালোভাবে করতে পারে। এবং আলোচনা করা যাক যে টেলিকম অপারেটরদের জন্য এটা কি সুবিধা হবে। আহ, তাদের সুবিধা হবে যে এয়ারটেল 34,735 কোটি টাকা বাঁচাতে পারবে, এবং এরা 5G টেকনোলজিতে আরো বেশি করে বিনিয়োগ করতে পারবে, এবং জি এর সাথে মুখোমুখি প্রতিযোগিতায় দাঁড়াতে পারবে, এবং বাজারে তাদের একটা পজিশন এস্টাবলিশ করতে পারবে। এবং ভি যেটা নিজে বলছে যে আমরা যদি টাকাটা দিতেই হয়, তাহলে আমরা ইনসলভেন্সিতে চলে যেতে হবে, তাহলে তারা টিকে যেতে পারবে। মার্কেটে 3টে কোম্পানি থাকবে, এয়ারটেল, ভি এবং জিও। কিন্তু তাদের যদি এটা মানে তাদের যদি এই টাকাটা দিতেই হয়, তাহলে হয়তো তারা মার্কেটে টিকে থাকতে পারবে না, এবং বাজারে তখন শুধুমাত্র দুটোই সার্ভিস টিকে থাকতে পারবে। এবং এই টাকাটা যদি না দিতে হয়, তাহলে ভারতের টেলিকম বাজারে 3টে ঘোড়া দৌড়াবে, জিও, এয়ারটেল এবং ভি। তাহলে সবশেষে এটা বলা যায় যে AGR সাগা একটা উচ্চ দাঁড়িপাল্লার নাটক, যেখানে এয়ারটেল এবং ভি বিশাল সুদ এবং জরিমানা থেকে ত্রাণ পাওয়ার জন্য লড়ছে।
গ্রাহকদের জন্য মুকুব মানে উন্নত নেটওয়ার্ক, মানে ঋণ, এটা যদি ঋণটা মুকুব হয়ে যায় তাহলে হলো উন্নত নেটওয়ার্ক, সম্ভবত আহ, যে ট্যারিফ সেটাও কমবে। কোম্পানিগুলোর জন্য এটা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটা লাইফলাইন। শিল্পের জন্য এটা টিকে থাকে এবং ভারসাম্য বজায় রাখা খুবই দরকার। তবে একটা বিষয় স্পষ্ট, এটি শুধু টেলিকম বিলের ব্যাপার ব্যাপার নয়। এটা শুধু টেলিকম বিলের বিষয় নয়, এটি ভারতের ডিজিটাল ভবিষ্যৎ সম্পর্কে। তাহলে আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। চলুন পরের নিউজে যাই, বা চলুন পরের টপিকে যাই। এবার আসা যাক যে সব রিটেল কোম্পানি তাদের ডার্ক স্টোর বাড়াচ্ছে। যেরকম বড় বড় রিটেল আছে, স্পেন্সার্স, রিলায়েন্স ফ্রেশ, এরা সব তাদের যে ডার্ক স্টোর, সেই ডার্ক স্টোরগুলো বাড়াবে সুইগি, জেপ্টো, ব্লিঙ্কিট এদের সাথে টক্কর দেওয়ার জন্য। রিটেল সেক্টরে একটা বড় পরিবর্তন ঘটছে, বিশেষ করে ভারতে, যেখানে রিলায়েন্স রিটেল, মোর রিটেল এবং স্পেন্সার্স রিটেলের মতো বড় কোম্পানিগুলো ডার্ক স্টোর মডেল গ্রহণ করছে। এটি দ্রুত কমার্স মার্কেটে প্রতিযোগিতা করার জন্য, যেখানে ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট এবং জেপ্টোর মতো কোম্পানি ইতিমধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে। এই মডেলটি গ্রাহকদের 10 থেকে 30 মিনিটের মধ্যে পণ্য সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। চলুন এটা সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানি। প্রথম হলো ডার্ক স্টোর কি। ডার্ক স্টোর হলো ছোট হাইপার লোকাল গুদাম বা মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার, যেখানে শুধুমাত্র অনলাইন অর্ডার প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এগুলো সাধারণ দোকানের মতো নয়, কারণ এখানে গ্রাহকরা সরাসরি এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারে না। এটা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যাতে কয়েক কিলোমিটারের মধ্যে দ্রুত ডেলিভারি সম্ভব। ডার্ক স্টোরে মুদি, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, এখন ফ্যাশন, ইলেকট্রনিক্স ও হোম ডেকোরের জিনিসও মজুত রাখা হয়। কেন রিটেল কোম্পানিগুলো ডার্ক স্টোর মডেল অনুসরণ করছে? এবং প্রথম হলো গ্রাহকদের দ্রুত ডেলিভারি চাহিদা। আজকালকার গ্রাহকরা 30 মিনিটের মধ্যে সবকিছু পেতে চান। ডার্ক স্টোর এই চাহিদা পূরণ করতে সক্ষম। প্রতিযোগিতা, ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট, জেপ্টো ইতিমধ্যে হাজার হাজার ডার্ক স্টোর পরিচালনা করছে। রিলায়েন্সের মতো ঐতিহ্যবাহী রিটেলাররা বাজারে টিকে থাকতে এই মডেল গ্রহণ করছে, না হলে তাদেরও সেল কমছে। হাইপার লোকাল সার্ভিস, ডার্ক স্টোর নির্দিষ্ট এলাকায় দ্রুত এবং সাশ্রয়ী ডেলিভারি নিশ্চিত করে। এবং রিলায়েন্স রিটেল জানিয়েছে তাদের দ্রুত কমার্স অর্ডার 2.4 গুণ বেড়েছে, যা এই মডেলের জনপ্রিয়তা প্রমাণ করে। কারণ এখনকার লোকেরা বাজারে গিয়ে বা রিটেল স্টোরে গিয়ে জিনিসপত্র না কিনে অনলাইনে অর্ডার করে দেয়, সেখানে মাত্র 10 টাকা বা 15 টাকা তাদের বেশি দিতে হয়। সেটা তারা যদি গাড়ি করে বা কিছু আহ, বিভিন্ন কনভেন্সে যায় তাহলেও তাদের খরচা হয়ে যাচ্ছে। তার থেকে ভালো যে তারা অনলাইনে অর্ডার করে দিচ্ছে, বাড়িতে ডেলিভারি করে যাচ্ছে। এবং রিটেল সংস্থাগুলো কেন এই দ্রুত কেন এই কুইক কমার্স প্ল্যাটফর্মে যাচ্ছে? বাজার বৃদ্ধি, 2025 সালে ভারতের দ্রুত কমার্স মার্কেট 75 থেকে 85 বৃদ্ধি পাবে এবং $5 বিলিয়ন জিএমভিতে পৌঁছাবে। গ্রাহকদের আচরণ পরিবর্তন, শহরাঞ্চলে গ্রাহকরা জরুরি প্রয়োজনে দ্রুত ডেলিভারি পছন্দ করেন, যার ফলে ফিজিক্যাল দোকানের গ্রাহক কমেছে প্রায় 28%। পণ্যের বৈচিত্র্য, দ্রুত কমার্স প্ল্যাটফর্ম এখন যদি মুদি নয়, ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম ডেকোরের জিনিসও সরবরাহ করে। উদাহরণস্বরূপ বলা যায়, সুইগি, ইনস্টামার্ট হোম সেন্টারের সাথে কোলাবোরেট করে 10 মিনিটের মধ্যে আসবাবপত্র সরবরাহ করে। লাভের চ্যালেঞ্জ, যদি এই মডেলে খরচ বেশি, তবে দীর্ঘমেয়াদী বাজারে টিকে থাকতে হলে এই মডেলটা ফলো করতে হবে। এই বাজারে অনেক চ্যালেঞ্জও আছে, যেরকম উচ্চ খরচ, ডার্ক স্টোর স্থাপন পরিচালনার জন্য প্রচুর পুঁজি দরকার। লাভজনক, এই সেক্টরে এখনো লাভ কম, যেরকম ব্লিঙ্কিটের EBITDA মার্জিন 1.9% মাত্র। এবং ফিজিক্যাল রিটেলে প্রভাব, দ্রুত কমার্সের কারণে যে আমি বললাম যে ফিজিক্যাল স্টোরগুলো আছে, সেই স্টোরে এখন লোকে যেতে চায় না, কারণ সবাই চায় যে বাড়িতে জিনিসটা আমার পৌঁছে যাক। বাড়িতে যখন ইজিলি পৌঁছে যাচ্ছে, লোকে কেন সেখানে যাবে? এবার আসা যাক রিলায়েন্স রিটেলে। 2023 সালে জিও মার্ট এক্সপ্রেস ব্যর্থ হলেও তারা এখন নতুন ডার্ক স্টোর খুলছে, 4000+ পিনকোডে 30 মিনিটের ডেলিভারি দিচ্ছে। মোর এবং স্পেন্সার্স, এই রিটেলাররা ভারতের মেট্রো সিটিতে ডার্ক স্টোর খুলছে। অলরেডি কলকাতা একটা পাইলট প্রজেক্ট লঞ্চ করে দিয়েছে, এবং এরা লখনউ এবং বারাণসীতেও এই প্রজেক্টটা শুরু করবে। তো সব দিক থেকে দেখতে গেলে দেখা যেতে পারে যে এখনকার মানুষের কেনাকাটার যে নেচারটা সেটাও বদলেছে, এবং মানুষ দ্রুত জিনিস চায়। সেটা একমাত্র সম্ভব যদি সেটা মানুষকে দ্রুত সরবরাহ করা যায়। এবং মানুষ এখন দাঁড়াতে চায় না, তারা যে কোনো জিনিসই তাড়াতাড়ি পেয়ে যেতে চায়। কেউ চায় না যে আমি দোকানে যাব, জিনিসপত্র কিনবো, তারপর নিয়ে আসবো। আর সবাই এখন বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, তো সবার পক্ষে সেই ছুটির দিনও বাজারে যাওয়া সম্ভব হয় না। তো সবাই চায় যে যাতে আমি ইজিলি অর্ডার করে দিই, আমার 10-12 টাকা লাগুক, যাই লাগুক, কিন্তু আমার জিনিসটা বাড়িতে চলে আসুক। তো এই জন্যই কুইক কমার্সের ডিমান্ডও মার্কেটে বেড়েছে, এবং সব কোম্পানি চাইছে এই ডিমান্ডটাকে ধরে রাখার জন্য। তো আশা করি আমি যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, আমি আগেও এরকম 4-5টা বিজনেসের টপিক নিয়ে খুব ইজি ভাবে বাংলাতে বোঝাবো, যাতে আপনার এই বাংলার এই বিজনেস টপিকগুলোকে আপনারা সহজে বুঝতে পারেন।
ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য। আশা করি আগামী দিনে আপনাদের আরো ভালো ভিডিও উপহার দিতে পারবো। ধন্যবাদ। আর শেষে এটা বলে দিতে চাই, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আর সাথে যদি আমার এই ভিডিও আপলোডের সাথে, সাথে আপনি পেতে চান, অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। তাতে আমি আরো উৎসাহ পাবো নতুন, নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।